আর যে পড়াশোনা করেইনি, না পড়েই চলে গেছে, তার মাইন্ডে তো অন্য কিছুই চলে, সে তো সবাইকে ডিস্টার্ব করার জন্য বসেই রয়েছে। পরীক্ষা ভালো হবে সবার, লাইফে কিছু করতে হবে, কিছু দিনই তো আমরা পেয়েছি, কিছু করে যেতে হবে। ভগবান আমাদেরকে 60-70 বছরের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে, 60-70 বছর পর আমাদেরকে আবার তুলে নেবে। তো যেটুকু সময় আমরা পেয়েছি কিছু একটা করে যাব। সবার স্কুলে পরীক্ষা চলে এসেছে, ঠিক আছে? পরীক্ষা এসেছে তো পরীক্ষাটা আমাদেরকে ভালো করে দিতে হবে। আমরা পরীক্ষার হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, কারণ আমরা পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাই, বন্ধু বান্ধব পেছন থেকে আমাদেরকে খোঁচা দেয়, বল আমাকে, আমি দেখা গেল আমি পড়ে গেছি খুব ভালো মতো, কিন্তু পরীক্ষা হলে আমি পরীক্ষা দিতে পারছি না, বিভিন্ন জন ডিস্টার্ব করছে, অথবা টিচার কাউকে ধরে ফেললো, কেউ টোকাটুকি করে পরীক্ষা দিচ্ছে, তো আমার মন চলে গেল তার দিকে। আবার টিচার কিন্তু ঘন্টা করলে টাইমে খাতাটাও নিয়ে নেবে। তো আমি যদি এখন টিচার কাকে বকছে তার দিকে তাকাই, আমাকে পেছন থেকে কেউ খোঁজাচ্ছে কি বল, আমি তাকে বলতে গেলাম, তো এই করতে গিয়ে আমাদের সময়টা চলে যাবে। কারণ পরীক্ষার হলের মেন জিনিস হচ্ছে সময়, টাইমের মধ্যে পরীক্ষাটা দিতে হবে। কারণ টাইম যখন হয়ে যাবে, দেখবি যতই স্কুল ক্লাসরুমে যাই হোক না কেন, যখনই পরীক্ষাটার ঘন্টা পড়ে যাবে তখন কিন্তু টিচাররা খাতা নিয়ে নেবে। তাই তোমাদেরকে কিভাবে পরীক্ষার হলে কিভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং কোন জিনিসগুলো মেনটেন করা উচিত, আগের দিন থেকে আমরা কিভাবে চলবো, আমরা আগের দিন থেকে শুরু করব, কিভাবে আমরা পরীক্ষার আগের দিনটা কাটাবো, পরীক্ষার আগের দিন রাতে পড়াশোনা করব কিনা, ঘুমাবো কিনা, সারা রাত জেগে পড়বো কিনা, সকালবেলা কি করব, এই সমস্ত কিছু আজকে তোমাদেরকে বলছি, মন দিয়ে শোনো, যাতে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা ভালো করে দিতে পারো। কারণ সারা বছর তোমরা শিখেছো, এখন পরীক্ষার সময় পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে, তাই না? আমাদের দুটো জিনিসই প্রয়োজন, আমাদের জ্ঞানের যেমন প্রয়োজন, আমাদের আবার পরীক্ষার সময় পরীক্ষাটাও ভালো নম্বর পেতে হবে। কারণ নাম্বারটা কম পেলে আমরা কিন্তু কনফিডেন্স লো হয়ে যাবে, আমাদের মধ্যে ডিমোটিভেট কাজ করবে। তো পরীক্ষার নাম্বারটা যখন ভালো হবে তখন আমাদের পড়ার উৎসাহ বাড়বে। তো সারা বছর শুধু ওই পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য 10-20টা প্রশ্ন পড়লাম, ব্যাস, দিয়ে ওইগুলোই কমন আসলো, লিখলাম, বেশি নাম্বার পেলাম, মানে আমি মনে করছি আমিও খুব শিক্ষিত, বাবা মা বলছে হা আমার ছেলে মেয়ে কত নাম্বার পেয়েছে, কি জ্ঞানী, তা কিন্তু নয়। 100টা প্রশ্ন পড়ে 10টা প্রশ্ন পারা আর 10টা প্রশ্ন পড়ে 10টা প্রশ্ন পারা, দুটোর মধ্যে অনেক তফাৎ। মানে সারা বছর আমি শুধু ওই সাজেশনের দিকে ফলো করব না, সারা বছর আমার টেকনিকটা কি থাকবে, যে আমি কতটা বেশি জ্ঞান অর্জন করতে পারি। সমস্ত বইটা ভালো মতো শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, সমস্ত সাবজেক্ট, মানে আমরা জ্ঞানের দিকে সারা বছর মন দেব। আর পরীক্ষার সময় আমরা পরীক্ষায় নম্বর পাওয়ার দিকে চেষ্টা করব। তো সারা বছর আমরা পড়েছি ভালো মতো, আমাদের মধ্যে জ্ঞান হয়েছে, এখন আমাদেরকে পরীক্ষা চলে এসেছে, এবার আমাদেরকে ওই জ্ঞানকে কাজে লাগিয়ে, কারণ এতদিন আমরা শেখার দিকে মন দিয়েছি, নাম্বারের দিকে মন দিইনি, এবার আমরা নাম্বারের দিকে মন দিই। আচ্ছা, পরীক্ষার আগের দিন তোমরা কি করবে? পরীক্ষার আগের দিন থেকে শুরু করি, যেহেতু পরীক্ষার আগের দিন থেকে আমাদের সেই মেন্টাল প্রস্তুতিটা থাকতে হবে, মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে। তো পরীক্ষার আগের দিন আমাকে রাতের বেলা টাইম মতো ঘুমাতে হবে, কারণ পরীক্ষার আগের দিন রাতের ঘুমানোটা খুব প্রয়োজন, এবং শরীর, মন এবং পেটটা ক্লিয়ার রাখাও খুব প্রয়োজন। তাই আমরা আগের দিন রাতের বেলা টাইমলি খেয়ে নেবো রাতের খাবারটা, কোনো রিচ খাবারের দিকে যাব না, এগরোল, মোগলাই, চাউমিন, এইসবের মধ্যে কোনো ফুচকা হ্যাট্টা ফ্যাট্টা দিয়ে বা বিয়ে বাড়িতে গিয়ে বিরাট খাওয়া দাওয়া, এইসব কিন্তু পেটের মধ্যে যদি এইসব জিনিস ঢোকাও, রাতে ঘুম হবে না, রাতে ঘুম না হলে পরের দিন পরীক্ষা ভালো হবে না, পেট খারাপ হবে, তোমার পেটে ব্যথা হবে। কারণ পরীক্ষার হলটাই তো মেন, সারা বছর পড়লাম, এবার তো আমরা করে দেখাবো যে আমরা পাচ্ছি কিনা, তাই তো? তো পরীক্ষার আগের দিন রাতের বেলা আমার খাওয়াটা খুব হালকা খাওয়া হবে, কোনো রিচ খাবারের মধ্যে ঢুকবে না। হালকা খাবার বলতে তোমরা যারা রুটি খাও, তারা 2-3টে রুটি খাবে, তরকারি দিয়ে রুটি খাবে, তারপরে দুধ দিয়ে রুটি খাবে, এতে কি হয়, পেটটা ভালো থাকে, সকালবেলা পেটটা পরিষ্কার হয়, ভালো মতো হবে। আবার যদি কেউ ভাত খেতে পছন্দ করো, ঠিক আছে, ভাত খাবে, সেটাও পরিমাণ মতো এবং টাইমলি, রাত 9টা থেকে 10টার মধ্যে এই খাওয়াটা কমপ্লিট করতে হবে। আমি এটা কিন্তু পরীক্ষার সময়ের কথা বলছি, মানে পরীক্ষার আগের দিন রাতের বেলা 9টা থেকে 10টার মধ্যে খাওয়াটা কমপ্লিট করতে হবে। কারণ খাওয়াটা যদি 9টা থেকে 10টার মধ্যে হয়, তাহলে আমাদের পেটে যে খাবারের যে হজমের যে ব্যাপারটা, সেটা তাড়াতাড়ি হবে, দ্রুত হবে। দ্রুত হলে কি হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা পেটটা ক্লিয়ার করতে পারবো, আর আমাদের মনটা তখন, ব্রেনটা সব ভালো থাকবে। আমাদের যদি পেটের ডিস্টার্ব থাকে, তাহলে তো মনটা ডিস্টার্ব হয়ে যাবে, মন ডিস্টার্ব হয়ে গেলে তো পরীক্ষা ভালো হবে না। তো 9টা থেকে 10টার মধ্যে আমরা কি করব, খাওয়া কমপ্লিট করব। কোনো রিচ খাবার নয়, হালকা হেলদি খাবার,
ঠিক আছে, বুঝতে পেরেছো কি খেতে হবে? আচ্ছা, এবার 10টা বেজে গেল, আমরা 10টা থেকে 10:30 কি 11টার মধ্যে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। অনেকের এই টেন্ডেন্সি আছে, পরীক্ষা চলে এসেছে, এবার রাতের বেলা বিরাট পড়া, সারা রাত জেগে পড়াশোনা করব, বাড়ির লোকে মা বকছে বাবা বকছে, তোর পরীক্ষা না কালকে পর, তুই ঘুমিয়ে পড়ছিস। এরকম অনেকের আমি দেখেছি। এই জিনিসটা একদম করবো না, কারণ আমরা সারা বছর তাহলে কি করলাম? আমরা সারা বছর পড়েছি, সারা বছর পড়লে আমরা পরীক্ষায় ভালো পারবো। আর যদি সারা বছর না পড়ে থাকি, পরীক্ষার আগের দিন রাতের বেলা পড়ে যদি নাম্বার পেতে চাই, আমাদের নাম্বার এমনিও হবে না। তুমি যদি সারা বছর না পড়ে থাকো, তুমি আগের দিন যতই পড়ো তুমি নাম্বার পাবা না। তুমি যেহেতু সারা বছর পড়োনি, তুমি আগের দিন রাতের বেলায় পড়ো না, তুমি ওই পরীক্ষায় নর্মাল নাম্বারই পাবা, নর্মাল থেকে কম। তো তোমরা যেহেতু সারা বছর পড়েছো, আমি জানি তোমরা পড়া দিয়েছো প্রতিদিন বা পড়াশোনা তোমরা করো, তো নর্মালি যারা স্টুডেন্ট হয় তারা পড়াশোনা করে, যারা সিরিয়াস হয়, তো তাদের জন্য আমি বলছি তারা কিন্তু আগের দিন রাত জেগে কখনোই পড়বে না। তারা 9টা থেকে 10টার মধ্যে রাতের বেলা খেয়ে নেবে, হালকা খাবার খাবে, কোনো রিচ জাঙ্ক ফুড নয়, এবং 11টার মধ্যে বিছানায় শুয়ে একদম ঘুমিয়ে পড়তে হবে। মানে 10টা থেকে 11টার মধ্যে একদম ক্লিয়ার আমি ঘুমের দেশে চলে গেছি। ঘুমের সময় কোনো রকম চিন্তা করবো না, আমার পরের দিন পরীক্ষা আছে কি হবে, কোনো রকম টেনশন করবো না, রিল্যাক্সে ঘুমাবো। এবং ঘুমটা হবে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা, 7 ঘন্টা থেকে 8 ঘন্টা আগের দিন রাতের বেলা ঘুমাতে হবে। তাহলে যদি 11টায় ঘুমাই, তাহলে 7 ঘন্টা কত ঘন্টা পর হচ্ছে? 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, ঠিক বললাম? 6টার সময় 7 ঘন্টা, তাহলে 11টা থেকে 6টা 7 ঘন্টা। আরেকবার গুনি, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 6টা মানে 7 ঘন্টা। 7 ঘন্টা যথেষ্ট। কারণ যদি 6টাতে ঘুম না ভাঙে, 6:30টায় ঘুম ভাঙো, ঠিক আছে? 6:30, তুমি 7টার সময় অ্যালার্ম দেবে, অথবা মাকে বলবে যে ডেকে দিতে, কখনোই যেন মাঝরাতে ডিস্টার্ব না হয়, ঠিক আছে? অনেকের গার্জেন বা মা বাবার সমস্যা থেকে তারা দেরি করে ঘুমায়। তোমার যদি আলাদা ঘর থাকে, তুমি আলাদা ঘরে ঘুমাও, বা ওই ঘরে ঘুমালে মা বাবাকে বলে দিতে আমার কালকে পরীক্ষা আছে, আমি এখন ঘুমাবো। বাকিরা কি করছে তোমাকে দেখতে হবে না, আমি যেটা বলছি সেটা মেনটেন করো। দেখো তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তাহলে রাতের বেলা আমরা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো। আমাদের 8 ঘন্টা ঘুমাতে আমরা পারি না, তার আগে আমাদের জাগনা চলেই আসে। যদি জাগনা না আসে, তাহলে ভাববে সব থেকে ভালো কাজ হলো, জাগনা যেহেতু আমার আসেনি, তাহলে এবার আমার ঘুমটা ভালো হয়েছে। আর ঘুমটা রাতে যখনই সলিড ঘুম হবে, তোমার আর চিন্তা নেই। এবার তোমার দেখবে মেমোরি থেকে জিনিসগুলো পরীক্ষা হলো সব বেরোবে। এবার ঘুম তো আমাদের হলো, সকালবেলা তো 6:30 কি 6টা কি 7টার সময় উঠলাম, তারপর কি করব? তারপরে কারণ পরীক্ষা তো আমাদের 6টা 7টার সময়, 7 সকালে থাকে না। পরীক্ষা হলে আমরা 11টায় যাবো, কি 10টায় যাবো, কি 12টায় যাবো, আমাদের বিভিন্ন টাইমে পরীক্ষা হতে পারে, কারণ দুপুর 2টোই হতে পারে, বা যারা বোর্ড এক্সাম দেয় তাদের বিভিন্ন আলাদা আলাদা টাইম হয়, কিন্তু 7 সকালে তো কারোর পরীক্ষা হয় না। তাহলে ঘুম থেকে উঠেই আগে আমরা পেটটা পরিষ্কার করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, হাত মুখ ধুয়ে নিয়ে সকালবেলা একটু বইটা নিয়ে বসবো। এবং সেটা কিন্তু অবশ্যই কোনো একটা প্রশ্ন মুখস্থ করার দিকে কাটিয়ে দিলাম তা নয়। পরীক্ষার দিন সকালবেলায় আমরা রিভিশন দেব, রিভিশন, নট মুখস্থ। কোনো প্রশ্ন নিয়ে পড়লাম সেটা মুখস্থ নয়, আমি যা পড়েছি সবই অল্প 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 করে সেইগুলো সব একবার এক ঝলকে দেখে নেবো। কারণ আমি তো জানি না আমার পরীক্ষায় কি আসবে। আমি যদি একটা প্রশ্ন নিয়ে পুরো 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে দিই সকালবেলা, দেখা গেলো ওই প্রশ্নটাই পরীক্ষায় আসলো না, আর ওই প্রশ্নের জিনিস মাথার মধ্যে ঘুরছে, পরীক্ষা আমার ডিস্টার্ব হয়ে যাবে। আমি সমস্ত প্রশ্ন কি করব? অল্প অল্প করে রিভিশন দেব, রিভিশনের দিকে নজর। সেখানে সকালবেলা তুমি ঘুম থেকে উঠে, তোমার যেহেতু রাতে ভালো ঘুম হয়েছে, তোমার মনটা ফ্রেশ আছে, তুমি 1.5-2 ঘন্টা বা 1 ঘন্টা তুমি একটুখানি রিভিশন দেবে। ওটা কিন্তু মুখস্থ করার সময় নেই, কারণ পড়া বোঝা মুখস্থ সমস্ত কিছু কিন্তু তুমি সপ্তাহভর, মাসভর, বছরভর করেছো। বোঝা গেল? যারা পড়াশোনা করে, যারা সিরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে, যারা করার উৎসাহ আছে, যারা পারে না কিন্তু উৎসাহ আছে যে এবার কিছু একটা করব, তাদের জন্য কিন্তু আমার কথাগুলো। তোমরা যারা পড়াশোনা করো না, তাদের কথা কোনো কিছুতেই যায় আসে না, কারণ তারা কোনো রুটিনই মানবে না, তাদের রুটিন মানা উচিতও না, কারণ তারা তাদের মতো পরীক্ষা দেবে, তাদের জীবনটা অন্যরকম হবে। কিন্তু যারা লাইফে কিছু করতে চায়, আমার কথাগুলো তাদের জন্য। তো সকালবেলা রিভিশন দেব, রিভিশন দেওয়ার পরে আমরা কি করব? স্নান করব, ঠিক আছে? স্নানটা করে নিয়ে খাবো। একই রকম সকালের খাবারও কিন্তু আমাদের ভরপেট একদম বিরাট করে খাওয়া দাওয়া করা যাবে না, সকালেও কিন্তু হালকা খেতে হবে। বাড়িতে যদি ভাত রান্না করে, মা ভাত করলো, আলু সিদ্ধ, ডাল কি ভাজা বা যাই হোক হালকা খাবার, সকালেও পেট ভরে নয়, সকালেও তো ওরম ভাবে কেউ করেও না বাড়িতে, সকালে আমরা হালকা খাবার খাবো, ঠিক আছে? খুব পেট ভরে কিন্তু খেলে, আমরা যদি অনেক খাই, অনেক ভালো মন্দ, তাহলে কিন্তু আমাদের ঘুম চলে আসবে আবার, ঠিক আছে? তো সেটা কিন্তু আমরা করবো না।
সকালে খাওয়া দাওয়া হলো। পরীক্ষার হলে আমরা আধ ঘন্টা আগে প্রবেশ করব। যার স্কুলে যে টাইমে পরীক্ষা, যে টাইম থেকে শুরু হবে, আমাকে আধ ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। তাহলে আধ ঘন্টা আগে যদি প্রবেশ করতে হয়, তাহলে আমাকে কখন বেরোতে হবে, সে তার বাড়ির দূরত্ব অনুযায়ী সে নিজেকে সেভাবে মেনটেন করবে। কার স্কুল বাড়ি থেকে কতটা দূরত্বে, ঠিক আছে? যদি আধ ঘন্টা আগেও নাও পৌঁছাতে পারো, অন্তত 20 মিনিট বা 15 মিনিট আগে তো পৌঁছাতে হবেই। 15 মিনিট পরে তো একদমই নয়, তুমি আধ ঘন্টা আগেই পৌঁছানোর চেষ্টা করো। বোঝা গেল? হ্যাঁ, মুখে আওয়াজ পাচ্ছি না। পৌঁছানোর পরে এবার কি করবে? আচ্ছা, পৌঁছানোর আগে বাড়ি থেকে তুমি ফ্রেশ হয়ে বেরোবে। বেরিয়ে কিন্তু বেরোনোর আগে আর কি তুমি কিন্তু মা বাবাকে প্রণাম করবে। বাড়ির সামনে যে গুরুজন থাকবে তাকে প্রণাম করবে, ঠাকুর প্রণাম করবে। আগে ভগবানকে প্রণাম করবে, তারপর মা বাবাকে প্রণাম করবে, ঠিক আছে? এবং ঠাকুরকে ডাকবে, ঠাকুর যেন পরীক্ষাটা আমার ভালো হয়। আমি সারা বছর খুব ভালো মতো পড়েছি, শিখেছি। এবার পরীক্ষার সময় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে আমার আইডিয়া আছে, আমি সেগুলো রিভিশনও দিয়েছি। আমার মধ্যে এবার ফুল কনফিডেন্স আছে। পরীক্ষায় ভালো নম্বর পেলে আমাকে সবাই ভালোবাসবে এবং আমি নিজেও কনফিডেন্স পাবো। তো এবার আমাকে কি করতে হবে? পরীক্ষাটা ভালো দিতে হবে। তাই ঠাকুর তুমি আমার সাথে থেকো। ঠাকুরকে বলতে, ঠাকুর তুমি আমার সাথে থেকো, আমার যেন মনটা শান্ত থাকে, আমি পরীক্ষা যেন খুব ভালো দিতে পারি। এভাবে মনে মনে ঠাকুরকে ডাকতে হবে। ডেকে এবার ঘর থেকে বেরোতে হবে। আচ্ছা, ঘর থেকে বেরোলাম। এবার স্কুলে গিয়ে কি করব? স্কুলে গিয়ে তো এবার এনভায়রনমেন্ট, মানে আমাদের যে স্কুলের পরিবেশ তো অন্যরকম হয়। সেখানে আমার পরিচিত বন্ধু বান্ধবীতে ভরা। এবার একটা ক্যাচর, কারণ আমার চারপাশে যারা রয়েছে সবাই পড়াশোনা করে এমন তো নয়। কেউ পড়াশোনা করে গেছে, কেউ পড়াশোনা করেইনি, কেউ মাঝামাঝি পড়াশোনা করেছে। এই 3 প্রকারের বন্ধু বান্ধবীদের সাথেই তো আমি স্কুল রুমটার মধ্যে বসলাম। স্কুলে যে ঘরে পরীক্ষা হবে সেইখানটাতে প্রবেশ করলাম। এবার 3 জনের কিন্তু মেন্টালিটি আলাদা। যে খুব পড়াশোনা করেছে তার মেন্টাল পরিস্থিতি কিন্তু অন্যরকম। সে কিন্তু সবাইকে অত ডিস্টার্ব করবে না, সে চেঁচামেচির মধ্যে থাকবে না। সে কিন্তু বই খাতা নিয়ে টুক করে একটা জায়গায় গিয়ে তার মধ্যে একটা টেনশনও কিন্তু তার মধ্যে কাজ করে। যে মাঝামাঝি পড়াশোনা করেছে সে খুব টেনশনও করবে না, আবার টেনশন ফ্রিও থাকবে না। সে লোকের সাথে কথাও বলবে, চেঁচামেচিও করবে। আর যে পড়াশোনা করেইনি, না পড়েই চলে গেছে, তার মাইন্ডে তো অন্য কিছুই চলে, সে তো সবাইকে ডিস্টার্ব করার জন্য বসেই রয়েছে। তো তারা তো তোমাকে ডিস্টার্ব করবেই। তো এই 3 প্রকারের থাকবে। তুমি কিন্তু কাউকেই ডিস্টার্ব করবে না, কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা করবে না। পরীক্ষার সময় কারোর সাথে ঝগড়া মারামারি অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে হবে। আমি পরীক্ষার হলে যাব, কারোর সাথে কোনো ঝামেলা করবো না। কেউ আমার সাথে ঝামেলা করতে আসবে, আমি তার কথা মেনে নেবো। সে যা বলবে আচ্ছা ঠিক আছে। মনটাকে আমাকে শান্ত রাখতে হবে। কারণ আমি যদি কারোর সাথে ঝগড়া বা কিছু করে ফেলি বা মারামারি করে ফেলি, আমার মাইন্ডের মধ্যে কিন্তু সেই জিনিসটা ঘুরবে। আমার মন তখন বলবে না, ও এটা ভুল করলো, ওইটা ঠিক করলো, আমি ঠিক বলছিলাম, ও আমাকে এই করলো। এইসব মাইন্ডের মধ্যে চললে তোমার সব মাথা থেকে বেরিয়ে যাবে। তো কোনোভাবেই আমার পরীক্ষা, যেহেতু কারণ আমাকে এবার পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে আমি একটা টিচারের কাছে প্রাইভেট টিউশন পড়েছি বা স্কুলে পড়েছি, মা বাবা দেখবে আমি পড়াশোনা করছি, যে তাদের যে কষ্টের টাকা দিয়ে তারা যে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে, যখন আমি নাম্বারটা বেশি পাবো তখন তাদের মধ্যেই তো সেই আনন্দটা কাজ করবে। তাদের মনে হবে না আমার অর্থটা যে ব্যয় হচ্ছে আমাদের সেটা সঠিক জায়গায় যাচ্ছে, যেহেতু নাম্বার বেশি পাচ্ছে। তো এই জন্য আমি কিন্তু পরীক্ষা হলে কোনোভাবেই কারোর সাথে ঝগড়া অশান্তিতে জড়াবো না। কেউ আমার সাথে ঝগড়া অশান্তি করতে আসলো আমি করবো না, ঠিক আছে? সবার সাথে হেসে খেলে মিষ্টি করে কথা দিয়ে আমি আমার জায়গায় বসবো। পরীক্ষায় সিট নাম্বার দিয়ে দেবে, তুমি সেখানে বসবে, ঠিক আছে? তাহলে আমরা পরীক্ষা হলে পৌঁছে গেছি, বেঞ্চে বসে পড়েছি, কারোর সাথে কিন্তু অশান্তি করিনি, সবার সাথে হাসি মুখে কথা টথা বলেছি। এবার আমাদেরকে প্রশ্ন দিতে আসলো, আমাদের উত্তরপত্র দিয়ে দিল। প্রথমে তো উত্তরপত্রটা দেবে যেটাতে তোমরা উত্তর লিখবে। সেটা পেয়েই তোমরা কি করে, প্রথমে রুল দিয়ে মার্জিন টানবে অথবা খাতা ভাঁজ করবে। আমার মনে হয় খাতা ভাঁজ করাটাই বেস্ট। খাতা ভাঁজ করার পর তুমি যদি সময় পাও লাস্টে রুল দিয়ে চারপাশে মার্জিন টেনে দেবে, আর যদি না পারো না টানলেও কোনো ব্যাপার না। তো খাতাটা চারিদিকে ভাঁজ করে নেবে। তাহলে কি হবে, টিচার যখন খাতাটা দেখবে না তুমি এই প্রশ্নটাতে কত নম্বর পেলে, ভেতরে কোনো জায়গা পাচ্ছে না, ধরো নাম্বার দেওয়ার ভেতরে কোনো জায়গা পাচ্ছে না, কারণ তুমি তো পুরো খাতাটা লিখে ভর্তি করেছো, তখন সে মার্জিনের বাইরে কিন্তু নাম্বারটা দিতে পারবে। তো এই একটা সুবিধা হয় খাতা দেখার সময়। প্রশ্নপত্রটা দেবে, ঠিক আছে? আমরা প্রশ্নপত্রটা পেয়ে প্রশ্নপত্রটা একটু প্রণাম করব, আর ঠাকুরকে তখন পরীক্ষা শুরুর আগেও একবার ডেকে নেবো, ঠাকুর যেন পরীক্ষাটা ভালো হয়, তুমি আমার সাথে থেকো, এই কথাটা বলতে হবে। দেখবে ঠাকুর তোমার সাথে অবশ্যই রয়েছে। এবার পরীক্ষার হলে খাতায় কিন্তু কাটাকুটি করা যাবে না, এবং যে প্রশ্নটা তুমি লিখছো শুরুতেই কোনো প্রশ্নের যদি পয়েন্ট থাকে
সেই পয়েন্টের তুমি যদি বানানটা ভুল করো, তোমার প্রশ্নের পুরো নম্বরটা একদম ডাউন হয়ে যাবে বা পুরো প্রশ্নটাই কেটে দিতে পারে। তো যখন প্রশ্নটা শুরু করবে, যদি পয়েন্ট দাও, তোমরা পয়েন্টের নাম অবশ্যই কালো কালির পেন দিয়ে করবে, এবং সেই বানানটা যেন কোনোভাবেই ভুল না হয়। কোনো প্রশ্ন শুরুতে কোনোভাবে যেন বানান ভুল না হয়। তোমার মাঝে ছোট্ট একটু ভুল হলো, তাতে অতটাও সমস্যা নেই। শেষে একটু ভুল হলো, ছোট্ট অসুবিধা নেই। কিন্তু শুরুতে বা পয়েন্টে বানান ভুল হলে খুব অসুবিধা, সেটাতে কিন্তু পুরো প্রশ্নটার নাম্বার কমে যেতে পারে। তাই সেটা কখনোই করা যাবে না, ওই জায়গাটা একদম মন দিতে হবে। কারণ পুরো পরীক্ষা দেওয়ার পর তোমাকে একবার মেলাতে হবে যে আমি প্রথমে কোথাও বানান ভুল করেছি কিনা। তো বানানটা কিভাবে ঠিক করবে, এটা তো তোমাকে সারা বছর ওই যে পড়া লিখেছো, তুমি মিলিয়েছো, তাই না? মিলিয়ে ওখান থেকে তোমাকে ঠিক করতে হবে। তো সেখানে যেন বানান ভুল না হয়, সেটার দিকে মন দিতে হবে। তারপর তোমরা কি করবে, মেলানো হয়ে খাতাতে শুরু করলে পরীক্ষা দিতে। এবার পরীক্ষা দিয়ে শুরু করার পর এবার চলে আসবে ডিস্টার্ব করা। আমার পাশের বন্ধুটা, বান্ধবীটা, ছোট বোনটা, ভাইটা এবার আমাকে জ্বালানো শুরু করবে। কারণ আমার পাশে 3টে স্তরের মধ্যে কোনো একটা স্তরের কেউ থাকতেই পারে। একদম কম পড়াশোনা, মাঝারি পড়াশোনা, ভালো পড়াশোনা। যে ভালো পড়াশোনা করে এসছে সে তোমাকে ডিস্টার্ব করবে না। এবার তোমার পাশে এই 3 ধরনের স্টুডেন্টের মধ্যে কোনো এক ধরন বসতে পারে, তাই তো? যে একদম কমা, পড়াশোনা করেনি, ঠিক আছে, তাকে তোমার কোনো কাজেই লাগবে না। তো সে যদি কোনো প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করে, তুমি কি করবে? কি করবে? তুমি তাকে পাত্তা দেবে না, অ্যাভয়েড করবে। 2-3 বার প্রশ্ন করলো, তুমি দেখাবে যে আমি লেখা মানে আমি যেটা লিখছি সেটা নিয়ে ভাবছি, তার দিকে তাকিয়েও সেই ভাবনাটা দিয়ে আবার তুমি লেখায় ফিরে আসবে। কারণ তাকে পাত্তা দেওয়ার কোনো লাভ নেই। যদি 2-3 বার ডিস্টার্ব করে, তোকে বলতে হবে আমি এখনো লিখিনি, আমি যদি লাস্টে সময় পাই বলবো। তারপরে যদি ডিস্টার্ব করে তখন বলতে হবে আমি এবার কিন্তু স্যার বা ম্যামকে বলে দেবো, ঠিক আছে? ততক্ষণও কিন্তু বলবে না, কারণ তুমি চেষ্টা করবে স্যার ম্যামকে না বলার। কারণ না বললে তোমার ব্রেনটা ঠিক থাকবে। তাই তোমার সবার প্রথম কাজ হচ্ছে নিজের ব্রেনটা ঠিক রেখে পরীক্ষাটা দেওয়া। কারণ স্যার ম্যামকে বলা মানে এটা চেঁচামেচি পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে যাওয়ার চেষ্টা প্রথমেই করবে না। যখন সে সহ্যের সীমা ছাড়িয়ে যাবে, বারবার ডিস্টার্ব করে যাচ্ছে, তুমি যেহেতু তার একবার আগে ওয়ার্নিং দিলে যে আমি স্যার ম্যামকে বলে দেবো, তখন তুমি উঠে দাঁড়িয়ে বলবে যে স্যার বা ম্যাম আমাকে ডিস্টার্ব করছে, ঠিক আছে? এটা কার জন্য বললাম? যে একদম কিছু জানে না, কারণ তাকে তোমার কোনো কাজে লাগবে না। যে জানে বা মোটামুটি জানে, তাকে তোমার শেষে কাজে লাগতেও পারে। তুমি এমন হতেই পারে 2-3টে প্রশ্ন তুমি নাই পারতে পারো লাস্টের দিকে, তো সেই জন্য তাকে লাগতে পারে। এবার সেও যদি তোমার পাশে বসে, সে যদি ভালো মেয়ে হয় কিন্তু বারবার ডিস্টার্ব করে, তাকেও তুমি একই রকম ভাবে বলবা যে আমি যদি লিখিনি, যদি সময় পাই লাস্টে বলবো। সে যদি ভালো ভদ্র বোঝার মতো হয়, সে বুঝবে। 2বার দরকার হলে একবারের জায়গায় 2-3বার বলবে, 2-3বার আমি বলবো এখন লিখিনি, আমি লিখতে দে। এভাবে তাকে করতে হবে। এবং প্রথমে তোমরা কিন্তু সবার আগে যে প্রশ্নগুলো খুব ভালো মতো পারবে সেইগুলোই লিখবে নাম্বারিং দিয়ে। পরীক্ষার নাম্বারিং কিন্তু খুব ভালো মতো দিতে। তুমি প্রশ্নের যে নাম্বারের উত্তরটা দিচ্ছ সেখানে কিন্তু গন্ডগোল করলে পুরো প্রশ্নটা কাটা, সেটা কোনোভাবেই করা যাবে না। প্রশ্নের যে দাগ নাম্বারে যে প্রশ্নটা আছে সেই দাগ নাম্বারটা দিয়েই কিন্তু প্রশ্নটা শুরু করতে হবে, ঠিক আছে? সেইখানে কোনো ভুল করলে হবে না। এবং সহজগুলো আগে করবে। যদি তুমি চাও শর্ট কোশ্চেনগুলো করবে, তাহলে শর্ট কোশ্চেনগুলো পরপর করে দেবে, পরপরই রাখবে। একটা জায়গায় সব শর্ট কোশ্চেন রাখবে, সেখানে তুমি 4-5টা শর্ট কোশ্চেন নাই পারতে পারো, সেটার ওই প্রশ্নের লাইন ধরে টুকে রেখে লাস্টের জায়গাটা একটু ফাঁকা রেখে দেবে, যেটা তুমি সবার শেষে গিয়ে যদি তোমার মাথা থেকে আসে তুমি লিখে দেবে। তুমি যে প্রশ্নগুলো পড়েছো সেগুলো তোমার মাথা থেকে বেরোতে পারে লাস্টের দিকে, ঠিক আছে? যদি তুমি না পড়ে থাকো তাহলে মাথা থেকে বেরোনোর কোনো চান্সই নেই। তুমি কখনোই পড়োনি, সেটা তোমার মাথা থেকে কখনোই বেরোতে পারে না। বেরোতে পারে কিন্তু তুমি পড়েছো, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। ভুল লিখে আসার থেকে তুমি ছেড়ে দিয়ে বসে থাকো মানে অন্য প্রশ্নগুলো করো, সেটাকে তুমি লাস্টে একবার চেষ্টা করবে। তাহলে প্রথম দিকে চেষ্টা করবে যেগুলো তুমি পারো। তো যে প্রশ্নগুলো পারো সেগুলো সুন্দর করে ভালো মতো লেখার চেষ্টা করবে। যখন দেখবে সেগুলো তুমি ভালো মতো লিখতে পারছো, তখন দেখবে অটোমেটিক যেগুলো তুমি পারছো না বা পড়েছিলে মনে পড়ছে না, অটোমেটিক তোমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। অটোমেটিক এটা হবেই। তুমি যখন অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন যে প্রশ্নগুলো তুমি পারছো না সেগুলোরও মাথা থেকে বেরিয়ে চলে আসবে। তখন দেখবে একটা মনে হবে ইমা ভগবান আমাকে হেল্প করছে, কি সুন্দর আমি সব পেরে যাচ্ছি, কি তখন মজা লাগবে। কিন্তু প্রথমে যদি তোমরা ওই না পারা প্রশ্নটাকে নিয়ে পড়ে থাকো, তাহলে পুরো পরীক্ষাটা একদম নষ্ট হয়ে যাবে। তাহলে সহজ যেগুলো আমরা পারবো সেগুলো প্রথমে করবো। হাতের লেখা এবার পরীক্ষার হলে স্যার বলেছে, ম্যাডাম বলেছে আমাকে হাতের লেখা সুন্দর করতে হবে। তাহলে হাতের লেখা সুন্দর করার পদ্ধতি কি? ধীরে ধীরে লেখা,
ভালো করে। ওইসব কোনো কারুকার্য পরীক্ষার হলে করা যাবে না, ওগুলোর জন্য সারা বছর পড়ে রয়েছে। পরীক্ষার হলে ওইসব কারুকার্য করা যাবে না। পরীক্ষার হলে তোমাকে একটু তাড়াতাড়ি লিখতে হবে। তোমার কাজ হচ্ছে পরিষ্কারভাবে লেখা। তুমি যে ক লিখছো, খ লিখছো, এ বি সি ডি 1 2 3 4 যেগুলো লিখছো সেগুলো সোজা করে কাটাকুটি ছাড়া লেখার চেষ্টা করবে। সেখানে কিন্তু তুমি ভাববে না যে আমার ওই বান্ধবীটার কি সুন্দর হাতের লেখা, আমি তার মতো এখন লেখার চেষ্টা করবো। ওই সবের দিকে মন দিলে তোমার দেখবে পরীক্ষার ঘন্টা পড়ে যাবে, তোমার প্রশ্ন লেখা কমপ্লিট হবে না। তো এই এক্সপেরিমেন্টগুলো আমরা সারা বছর করব, পরীক্ষার হলে নয়। পরীক্ষার হলে আমরা যেরকমভাবে লিখি সেভাবেই লিখবো, কিন্তু ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো, কাটাকুটি করব না। আমি যে ওয়ার্ডটা লিখবো বা যে লেটারটা, যে অ্যালফাবেটটা লিখবো সেটাকে সোজা করে ঠিক করে পরিষ্কার করে লেখার চেষ্টা করব। ওইটুকু করার জন্য তোমার সময় নষ্ট হবে না, বুঝেছো? আর শুরুতে মাঝে কাটাকুটিকে অ্যাভয়েড করতে হবে। কাটাকুটি যত তুমি কম করবে, টিচার তোমার খাতাটা দেখে তত বেশি মজা পাবে, আর সে মজা পেলেই নাম্বার তুমি পাবে। ঠিক আছে? তো শুরুতে যেন কোনোভাবেই কাটাকুটি না হয়। যদি মাঝে একটুখানিকেও ভুল থেকে যায়, বা যদি মনে হয় টিচার এই জায়গাটা কাটলে খুব বিচ্ছিরি লাগবে, দরকার হলে মাঝে মধ্যে মানে একটু ভুল হওয়া প্রশ্ন ছেড়ে দেওয়া ভালো, মানে না কাটাও ভালো। আমি বলবো না, কারণ এটা একটা বাজে একটা শিক্ষা দেওয়া। কিন্তু যদি মনে হয় যে মাঝে, তুমি সবসময় দেখবে প্রথম দিকে বানান ভুল হয়েছে কিনা, প্রথম দিকটা ভালো করে ফলো করে, প্রথম আর শেষ, মাঝখানে দু একটা বানান একটু একটু এদিক হলেও কোনো ব্যাপার নয়, তবে সেটাও ঠিক করতে পারলে ঠিক করে দেবে, ঠিক করলেই ভালো। কারণ তুমি যদি ঠিক না করো, সেটা যদি টিচারের চোখে পড়ে, সে তো কম নাম্বার দেবে। তো বানানটা ভুল অ্যাভয়েড করতে হবে। তাই ভালো করে বাড়িতে যখন আমরা পড়বো, মানে সারা বছর যখন পড়াশোনা করবো, আমরা অবশ্যই বইটা দেখে ভালো করে না দেখে লেখার চেষ্টা করবো পড়ার পরে, এবং না দেখে লিখে বই দেখে মিলিয়ে বানানগুলোকে শোধরাতে হবে, সেগুলোর জন্য সারা বছর রয়েছে। ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে আমার হাতের লেখা নিয়ে অত এক্সপেরিমেন্ট করার দরকার নেই, আমি দেখবো পরিষ্কার করে আমি লিখতে পারছি। ঠিক আছে? তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে, এবং পরীক্ষা হলে ওই যে আশেপাশে যারা ডিস্টার্ব করে তাদেরকে ঠিক এইভাবে মেনটেন করতে হবে। যখন সহ্যের সীমা পেরিয়ে যাবে তখন স্যারকে বা ম্যাডামকে ডাকতে হবে। অনেকে আছে এমন, কেউ একটা ডাকলে বল নাকি, তখন স্যার ও আমাকে ডিস্টার্ব করছে, আমাকে চেঁচিয়ে উঠলো। এবার স্যার আসলো, তার সাথে কথা বললো, ওর সাথে কথা বললো, দিয়ে একটা ক্যাই ক্যাচের সৃষ্টি হলো, দিয়ে মাথার মধ্যে ওইসবই ঢুকে থাকলো। ও আবার বললো দেখে নেবো তোকে রাস্তায়, ঠিক আছে, এরকম দাঁড়া তোকে কি হচ্ছে, এরকমও তো হতে পারে। তো আমরা প্রথমেই কিন্তু দাঙ্গা হাঙ্গামা ঝামেলায় যাব না। প্রথমে আমার কি কাজ, কারণ ওই বন্ধুটাকে আমার লাগতে পারে, এমন হতেই পারে আমি সব প্রশ্ন পেরেছি, একটা প্রশ্ন একটুখানি পাচ্ছি না, পাশের জন হেল্প করতে পারে, তো তার সাথে ঝামেলা করে লাভ নেই। আবার আমি কি পাচ্ছি না বা সে কি পাচ্ছে, আমি কি ওই সব প্রথম দিকে নয়। প্রথম দিকে তুমি যেটা পাচ্ছ সেটা লিখে, প্রথম দিকে কারোর থেকে কোনো প্রশ্ন তুমি জানবে না, কেউ জিজ্ঞাসা করলে তাকে বলবেও না, তাকে পরিষ্কার করে বারবার ওই কথাটাই বলবে, আমি লিখিনি, যদি সময় পাই লাস্টের জন্য যত ঝামেলার জিনিস সব আমরা শেষের জন্য রেখে দেবো। শুরুতে নো ঝামেলা। যত আমরা জানা প্রশ্ন, যত পারা প্রশ্ন, সেগুলো আগে লিখবো, এবং যত পারবো না বা যে প্রশ্নগুলো একটু আটকাচ্ছে, মানে পড়েছি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, সেগুলো লাস্টে উত্তর দেবে। ঠিক আছে? লাস্টে তোমার বেরিয়ে যেতে পারে মাথা থেকে, যদি তুমি প্রথমে ঠিকঠাক করে সব লেখার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে এইভাবে পরীক্ষা দিতে হবে, দেখবে তোমার পরীক্ষা খুব ভালো হবে। আর পরীক্ষা ভালো হলে আর কি, তুমি আজকের পরীক্ষাটা যদি ভালো দাও না, তোমার অটোমেটিক থেকে বাড়িতে গিয়ে আবার পড়তে ইচ্ছে করবে, এবং পরের দিনের পরীক্ষাটা অটোমেটিক ভালো হবে। তো এইভাবে পরপর পরীক্ষাগুলো ভালো হতে থাকলে প্রত্যেকটা পরীক্ষাই ভালো হবে। কিন্তু তুমি প্রথম থেকে যদি পরীক্ষা খারাপ দিতে থাকো না, তোমার মাঝখানে একদম সোজা একটা সাবজেক্টের পরীক্ষাও খারাপ হয়ে যেতে পারে। তাই তোমাকে একদম শুরু থেকে স্টার্ট করতে হয়। শুরু থেকে স্টার্ট বলতে, আমি যখন পরীক্ষায় খাতায় লিখবো, সহজ প্রশ্নগুলো লিখবো, যেগুলো আমি পারি, যেগুলো যখন পারবো তখন আমি কঠিনগুলোও পারবো। তাহলে সহজ আর কঠিন সবই যখন পারলাম, তখন আজকের দিনের পরীক্ষাটা আমার ভালো হলো। আজকের দিনের পরীক্ষা ভালো হলো মানে পরের দিনের পরীক্ষাও ভালো হবে। এই এক্সপেক্টটা থাকবে যে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি, ঠাকুর তুমি আমার সাথে থাকবে, ঠাকুর তো আমার সাথে রয়েছে, এটা তো আমি মানছি। পরের দিনের পরীক্ষা ভালো হলে তারপরের দিনের পরীক্ষাও ভালো হবে। এইভাবে ওভারঅল তোমার পরীক্ষাটা ভালো হবে, এবং তুমি ভালো নম্বর পাবে। ভালো নম্বর পেলে মা বাবা খুশি, আমাদেরও কি আনন্দ। এবং এই পরীক্ষায় যেহেতু ভালো নম্বর পেয়েছি, আমার ইচ্ছা আরো জাগবে যে পরের পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে। পরের পরীক্ষায় ভালো নম্বর পেলে ইচ্ছা করে ফাইনাল পরীক্ষাতেও ভালো নম্বর পাওয়ার জন্য। প্রত্যেকটা ক্লাসের, প্রত্যেকটা বছরের পরীক্ষা যখন আমাদের ভালো হবে, আমাদের জীবনে সামনে সরকারি চাকরির পরীক্ষা চলে আসবে, অথবা কোনো এন্ট্রান্স এক্সাম চলে আসবে। এন্ট্রান্স মানে কি? প্রবেশিকা পরীক্ষা, যেখানে প্রবেশিকা পরীক্ষায় তুমি পাশ করে ডক্টর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, বা বড় বড় দপ্তরে যেতে পারবে।
অথবা সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষা আছে, সেগুলো তুমি পাশ করতে পারবে। মানে তুমি যদি প্রথম থেকে পরপর সমস্তটা ভালো করে করো, তোমার যা শুরু ভালো তার শেষও ভালো হয়। তো আলটিমেট জীবনে একটা সরকারি চাকরি আমরা পেয়ে যেতে পারি, সেখানেও পরীক্ষাটা ভালো হয়ে যেতে পারে, এবং আমরা মাঝারি মানের স্টুডেন্ট থেকে ভালো মানের স্টুডেন্ট হয়ে যেতে পারি, বা খারাপ স্টুডেন্ট থেকেও ভালো স্টুডেন্ট হয়ে যেতে পারি। অটোমেটিক যখন দেখবো আমার লাইফে একটা গ্রোথ আসছে, তাই না, সবাই আমাকে ভালো বলছে বা আমার ভালো বলছে, আমার নিজেরও ভালো লাগছে, তখন অটোমেটিক আমার ভালোটাই করতে ইচ্ছা করবে, খারাপটা করতে ইচ্ছা করবে না। তখন দেখবে ভালোতে কি মজা খারাপের থেকে। ওই যে খারাপের সাথে ঘুরবো, সারাদিন ঘুরে আড্ডা ফাড্ডা মেরে একদম পড়াশোনার লাইফটাকে নষ্ট করে বসে থেকে যা খুশি তাই করলাম, এবং পড়াশোনার লাইফ ভালো করে নাম্বার পেয়ে ভালো মতো শিখে বাবা মা প্রশংসা করছে, আত্মীয় স্বজন প্রশংসা করছে, পাড়ার লোক বলছে ভালো একটা ছেলে, আমারও ভালো লাগছে, এটাতে তোমার লাইফের গ্রোথ অটোমেটিক বাড়বে। তো তোমার তখন ইচ্ছা করবে না এবার লাইফে কিছু করি, জীবনটা অগোছালো ভাবে কাটাবো না। কারণ কিছু দিনই তো আমরা পেয়েছি, কিছু করে যেতে হবে। ভগবান আমাদেরকে 60-70 বছরের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে, 60-70 বছর পর আমাদেরকে আবার তুলে নেবে। তো যেটুকু সময় আমরা পেয়েছি কিছু একটা করে যাবো। প্রতিদিনই তো কত মানুষ মরছে, কেউ তাকে চেনে? শ্মশানে তোমরা শ্মশানে যাও, দেখবে কত মানুষ মরছে, কেউ তাকে চেনে? কিছু জন আর কি পরিচিত। তো পৃথিবীতে যখন এসছি কিছু করে যাব, কিছু আমাদেরকে করতে হবে, যাতে আমি যেদিন এই পৃথিবীতে থাকবো না আমাকে অন্যরা যাতে স্মরণ করে, তাই না? কারণ একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। তো পড়াশোনার লাইফটা যদি সুন্দর হয়, জীবনে যদি আমি সফল হতে পারি, অটোমেটিক আমার মাথায় আরো ইচ্ছা জাগবে এবার আমি গরিবদের জন্য কিছু করব, সবার জন্য কিছু করব। আমার অরিজিনালি মনে হবে আমার জীবনটা সাকসেস হলো, আমি সফল হলাম, মানে আমার এই জীবন সার্থক হলো, আমি জীবনটা অগোছালো ভাবে কাটালাম। তো পরীক্ষা আশা করি সবাই তোমরা ভালো করে দেবে। আমার কথাগুলো আশা করি সবাই বুঝতে পেরেছে, ভালো লেগেছে কথাগুলো? পরীক্ষা ভালো হবে সবার? লাইফে কিছু করতে হবে, জীবনটা তো বেকার নয়, কিছু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, সবার সাথে তাহলে দেখা হবে, পরীক্ষাটা দিয়ে নাও সবাই, এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আমার কাছে আসতে হবে, এবং আমি আনন্দিত হব, তুমি আনন্দিত হবে, তোমার মা বাবা আনন্দিত হবে, আত্মীয় স্বজন পাড়ার লোক সবাই খুশি হবে। ঠিক আছে, চলো।